বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা, আজকে তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ সামষ্টিক অর্থনীতির ডিমান্ড ফর মানি মানে অর্থের চাহিদার 5 নাম্বার লেকচার। আজকের লেকচারের বিষয়বস্তুটা কি? আজকের লেকচারের বিষয়বস্তুটা হচ্ছে বোমলের যে অর্থের চাহিদা আছে সেটার আয় স্থিতিস্থাপকতা এবং সুদ স্থিতিস্থাপকতা আমরা বের করব। অর্থাৎ বোমলের লেনদেনজনিত অর্থের চাহিদা আমরা জানি আয়ের উপর নির্ভরশীল এবং সুদের হারের উপর নির্ভরশীল। গত দুটো ক্লাসে এই নিয়ে কি করেছি আলোচনা করেছি। আজকে আলোচনা করব বোমলের লেনদেনজনিত অর্থের চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং সুদের হারের সাথে কি স্থিতিস্থাপকতা। তা আমি একটু পিছনের দিকে যাচ্ছি, একটা কথা বলবো, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বের করার সূত্রটা কি। যে কোনো স্থিতিস্থাপকতা বের করার সূত্র হচ্ছে ডি অধীন চলক। অচ মানে কি অধীন চলক, ডি স্বাধীন চলক ইন্টু স্বাধীন চলক বাই অধীন চলক। যে কোনো স্থিতিস্থাপকতা বের করার সূত্র হচ্ছে এলাস্টিসিটি হচ্ছে অধীন চলককে স্বাধীন চলকের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে ইন্টু স্বাধীন চলক বাই অধীন চলক। প্রিয় শিক্ষার্থীরা, স্থিতিস্থাপকতা বের করার অনেকগুলো পদ্ধতি আছে। একেবারে প্রাথমিক যে পদ্ধতি সেটা হচ্ছে যে অধীন চলকের শতকরা পরিবর্তনকে স্বাধীন চলকের শতকরা পরিবর্তন দ্বারা ভাগ করতে হবে। সেই প্রাথমিক সূত্র হতে আমরা এই জিনিসটা কি করছি বের করেছি। যাক, আমি আর ব্যাখ্যাতে যাব না, কারণ এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করেছি আমার যে মাইক্রো ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের যে তোমাদের সিলেবাসে যে ইলাস্টিসিটি আছে, তোমরা যদি মাইক্রো ইকোনমিক্সের প্লেলিস্টে যাও তাহলে সেখানে স্থিতিস্থাপকতা মানে ইলাস্টিসিটির যে ক্লাসগুলো আছে সেখানে দেখবে আমি এটা প্রমাণ করে দেখিয়েছি। আচ্ছা, এখন আসো, আমরা গত ক্লাসে আমরা বোমলের অর্থের চাহিদা বের করেছিলাম। সেটা কত বের করেছিলাম? লেনদেনজনিত অর্থের চাহিদা এমটি ইকুয়াল টু রুট ওভার এমটি মানে কি ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি, অর্থাৎ লেনদেনজনিত চাহিদা রুট ওভার বিওয়াই বাই টুয়াইস আই আমরা বের করেছিলাম। ক্লিয়ার? লেনদেন মানে বোমলের অর্থের চাহিদা। এখানে বির পরিচয়টা আমরা বলেছিলাম, এই বি হচ্ছে দালালি খরচ, মানে ব্যাংক থেকে টাকা উঠাতে গিয়ে যে বিভিন্ন খরচ হয় এটাকে আমরা বি প্রতীক দ্বারা প্রকাশ করেছি। কেউ কেউ এটাকে টিসি দ্বারা প্রকাশ করেছেন, ট্রানজ্যাকশন কস্ট। নো প্রবলেম, একটা প্রতীক দিলেই চলবে। ওয়াইটা হচ্ছে আমাদের আয় আর আইটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট সুদের হার। অনেকে আয়ের জায়গায় স্মল আর দিতে পারেন, কোনো অসুবিধা কি নেই। তাহলে এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে বলবো বোমলের অর্থের চাহিদা সমীকরণ হচ্ছে এইটা, বা চাহিদা অপেক্ষক, অর্থের লেনদেনজনিত চাহিদা অপেক্ষক। তারপরে বলবো এখন বোমলের লেনদেনজনিত অর্থের আয় স্থিতিস্থাপকতা হলো, আয় স্থিতিস্থাপকতা হলো, ঠিক আছে, যে ইলাস্টিসিটি অফ ইনকাম এমটি দিলাম, মানে ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানির আয় স্থিতিস্থাপকতা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস মনে রাখবে, আমি কিন্তু ডি দিয়েছি, মানে ডিফারেন্সিয়েশন অন্তর্কলনের ডি।
যদি একাধিক স্বাধীন চলক হয় তখন কিন্তু আমরা ডি প্রতীক ব্যবহার না করে আমরা ডেল প্রতীক ব্যবহার করি। কথাটা মনে থাকে যেন। তাহলে দেখো, এখন আমি এই সূত্রের দিকে তাকিয়ে আমি বোমলের লেনদেনজনিত চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র লিখে ফেলতে পারবো। এই জন্য হয়েছে কি, আমি কিন্তু মুখস্থ বিদ্যায় বিশ্বাসী না। আমি স্থিতিস্থাপকতার এই সূত্র আমার ব্রেইনের ভিতরে আছে, এরপর যে স্থিতিস্থাপকতা লিখতে বলে আমি এই ফরম্যাটে লিখে ফেলি। একটু আসো তো, যে অধীন চলক, আমার এই যে লেনদেনজনিত অর্থের চাহিদা, এখানে অধীন চলকটাকে তুমি কি বলতে পারবা? এখানে অধীন চলকটা সমান চিহ্নের বামে থাকে, সেটা হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদা। আর স্বাধীন চলক দুটো আছে, একটা হচ্ছে সুদের হার, একটা হচ্ছে আয়। যেহেতু আমরা আয় স্থিতিস্থাপকতা বের করব, সেহেতু অপর স্বাধীন চলক সুদের হার মানে আয়টাকে আমরা স্থির ধরব। এটা জানো, ভালো করেই জানো যে আমরা যখন আয় স্থিতিস্থাপকতা বের করব, অতএব অপর স্বাধীন চলক সুদের হারকে মানে আয়কে আমরা কি ধরবো? স্থির ধরবো। তাহলে এটাকে যদি আমরা এখন স্থির ধরি, তাহলে এটা হচ্ছে অধীন চলক আর ওয়াইটা হচ্ছে স্বাধীন চলক। যদি একাধিক স্বাধীন চলক ছিল, ডি এর জায়গায় কি ব্যবহার করব? ডেল প্রতীকটা ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে অধীন চলকের জায়গায় কি লিখতে পারি? এমটি লিখতে পারি। ডি এর জায়গায় ডেল, যেহেতু একাধিক স্বাধীন চলক ওয়াই আর আই। স্বাধীন চলকের জায়গায় যেহেতু আয় স্থিতিস্থাপকতা বের করব, ওয়াই লিখব ইন্টু এরপরে কি লিখবো? স্বাধীন চলক। স্বাধীন চলকটা কত? ওয়াই। আর অধীন চলকটা কত? এমটি। ডট 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 1 নাম্বার। এই হয়ে গেল আমার বোমলের লেনদেনজনিত অর্থের চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় সূত্র। এখন আমাকে কি করতে হবে জানো? আমাকে এইটা বের করতে হবে। বের করে এখানে মান বসিয়ে দেবো, এমটির মান এটা বসিয়ে দেবো। এক কাজ করি, আমি এটাকে 2 নাম্বার দিচ্ছি ইচ্ছা করে। আমি এইটাকে একটু এইভাবে লিখতে চাচ্ছি, দেখো তোমরা বুঝছো কিনা, যে রুট ওভার বি টুয়াইস আই। ওয়াইটাকে বের করে ফেললাম রুট ওভারের বাইরে, ওয়াই টু দি পাওয়ার হাফ। দেখো বুঝছো কিনা? হ্যাঁ, এটা এক কাজ করি, এটাকে একটু দূরে সরাই দিই। হ্যাঁ, এটা ডট ডট কয় নাম্বার? 1 নাম্বার। আমি এমটিটাকে এইটাকে এইভাবে লিখলাম, দেখো বুঝছে কিনা? একেবারে ইজি। আমি রুট ওভারের ভিতরে বি আর টুয়াইস আই রেখে দিলাম, ওয়াইটাকে রুট ওভারের বাইরে নিলে কত হবে? ওয়াই টু দি পাওয়ার হাফ। যেমন আমি যদি রুট এক্স কে যদি রুট ওভারের বাইরে নিয়ে যেতে চাই, তাহলে এক্স টু দি পাওয়ার, এই রুটের ভিতরে 2টা নিচে বসবে, এক্স এর পাওয়ার 1টা উপরে বসবে। ঠিক সেম ওয়াইটা বাইরে গিয়ে ওয়াই টু দি পাওয়ার হাফ হয়েছে। তুই প্রশ্ন করতে পারো, স্যার আপনি এই কাজটা কেন করলেন? আমি এই কাজটা কেন করেছি সেটা হচ্ছে অভিজ্ঞতা। এই জন্য প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয় না। কারণ আমি জানি আমাকে এখানে কি করতে হবে, যে আয় স্থিতিস্থাপকতা বের করতে হবে, ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। এই জন্য ওয়াইটাকে রুট ওভারের বাইরে কি করেছি? নিয়ে এসেছে। এখন আমি লিখবো 1 নংকে, এই জন্য এটাকে 1 নং দিয়েছি, এটাকে 2 নং দিয়েছি। 1 নংকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায়। কার সাপেক্ষে? ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায়। এখন প্রিয় শিক্ষার্থীরা, অন্তর্কলন কিভাবে করতে হয় সেটা তোমরা কোথায় শিখে এসেছো? ফার্স্ট ইয়ারে শিখে এসেছো। আজকে থার্ড ইয়ারে বা মাস্টার্সে এসে যদি অন্তর্কলনের যদি সমস্যা থাকে, তাহলে আমি অনুরোধ করব, তাহলে ফার্স্ট ইয়ারের যে আমার বেসিক ম্যাথমেটিক্স যে প্লে লিস্ট আছে ফার্স্ট ইয়ারের, সেখানে বেসিক ম্যাথমেটিক্স অর্থাৎ ওখানে গিয়ে অন্তর্কলনের অনেকগুলা ক্লাস আছে, একবার দেখে নাও, অন্তর্কলন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি 1 নংকে অন্তর্কলন করছি, মানে এইটাকে
ডেল এমটি কার সাপেক্ষে করছি, যেহেতু আংশিক অন্তর্কলন এই জন্য ডেল, কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা কথা বারবার বারবার বলেছি, সেটা কি? সেটা হচ্ছে যখন আমি যার সাপেক্ষে অন্তর্কলন করব শুধুমাত্র সে চলকের মর্যাদা পাবে আর বাকি সবাই স্থির থাকবে। আমি যার সাপেক্ষে অন্তর্কলন করব একমাত্র সে চলক থাকবে আর বাকি সবাই স্থির থাকবে। আমি যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করছি 1 নম্বরে, অতএব এই বি টুয়াইস আই অল আর কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যদি চলকের সাথে যুক্ত থাকে তবে তাকে সহগ বলে। অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হয়। এই কথাটা আমার যারা ইউটিউব চ্যানেল দেখো তারা দেখবে অসংখ্যবার আমি এই কথাগুলো কি করেছি, আমি বলেছি। তাহলে এখানে ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করছি, ওয়াইটা চলক হয়ে যাবে। তুই বলতে পারো স্যার সুদের হারও তো চলক, কিন্তু যখন ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করবো তখন সুদের হার আইটা কনস্ট্যান্ট হয়ে যাবে, চলকটা কি হয়ে যাবে, স্থির মান গ্রহণ করবে। তাহলে এই পুরাটা কনস্ট্যান্ট হয়ে গেল বি বাই টুয়াইস আই, ওয়াইয়ের সাথে থাকার কারণে সহগ অন্তর্কলন করতে হলে সহগ যা আছে তাই লিখে ফেলতে হয়। যথা নিয়মে কি করেছি, চলকের অন্তর্কলন, পাওয়ারটা আগে আসবে, ওয়াই টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ। আমরা জানি অন্তর্কলনের সূত্র কত, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। অর্থাৎ পাওয়ারটা আগে আসবে, তারপরে এক্স এর জায়গায় কত লিখতে হবে, ওয়াই লিখতে হবে n মাইনাস ওয়ান, হাফ থেকে 1 বিয়োগ করলে মাইনাস হাফ। এখন যদি তুমি আরম্ভ করো হাফ থেকে কত বিয়োগ দেব, মাইনাস ওয়ান, এইটা লিখলাম। পরের লাইনে লসাগু নিলা 2, তারপর 1, 2 একে কত 2, তারপর কত মাইনাস 1/2। এইভাবে যদি করো পরীক্ষক একটু রাগ করবে, মাইন্ড করবে, কারণ তুমি থার্ড ইয়ারের স্টুডেন্ট অথবা তুমি মাস্টার্সের স্টুডেন্ট। তুমি মুখে মুখে কি করতে হবে, n মাইনাস ওয়ান, মানে যে হাফ মাইনাস ওয়ান, হাফটা কই, এই যে হাফ মাইনাস ওয়ান সমান মাইনাস হাফ লিখতে হবে। সাবধান, মনে রাখবে এই 1 নংকে অন্তর্কলন করছি, ঠিক আছে? এগুলা দেখানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই তো হয়ে গেল নাকি? একটু সুন্দর করি না, ডেল এমটি বাই ডেল ওয়াই ইকুয়াল টু, এই হাফটাকে আগে নিয়ে আসলাম, রুট ওভার বি বাই টুয়াইস আই লিখলাম, ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ লিখলাম, ডট ডট কয় নাম্বার, 3 নাম্বার। অর্থাৎ তাকে সাজালাম, হাফটাকে আগে নিয়ে আসলাম, এরপরে এইটা লিখলাম, তারপর ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ লিখলাম। এখন আমি কি বলবো জানো? এখন আমি বলবো 2 নঙে, কয় নঙে, 2 নঙে ডেল এমটি বাই ডেল ওয়াই এবং এমটি এর মান বসিয়ে পাওয়া যায়। প্লিজ খাতায় লিখে রাখো। 2 নঙে কি বলেছি, 2 নঙে ডেল এমটি বাই ডেল ওয়াই এবং এমটি এর মান বসিয়ে পাওয়া যায়। আমি 2 নঙে বসাবো বলেছি, ঠিক আছে? কয় নম্বরে বসাবো? আমি 2 নম্বরে বসাবো। বসাই আমি, তো 2 নম্বরে যদি আমি এটা বসাই তাহলে কি হবে, ইউআই এমটি সমান ডেল এমটি বাই ডেল ওয়াই এর মান বের করেছি হাফ, এরপরে কত, রুট ওভার বি বাই টুয়াইস আই, বি বাই টুয়াইস আই, ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ। সাবধান, এটা ওয়াই টু দি মাইনাস হাফ কিন্তু রুট ওভারের বাইরে। এরপরে আসো ইনটু ওয়াই বাই, এখন কার মান বসাবো, এই যে আমি কিন্তু 2 নঙে এই যে এইটার মান বসিয়ে দিচ্ছি, কোনটা, এই পোড়াটা। এখন ওয়াই লিখেছি, এমটি এর মান কত, এমটি এর মান হচ্ছে, আমি এইটা না বসিয়ে এইটা বসাবো, রুট ওভার, এই এমটিটা কোথায়, হরে, অতএব হরে বসাবো। কত বসাবো, রুট ওভার বি বাই টুয়াইস আই আর ওয়াই টু দি পাওয়ার হাফ, ওয়াই টু দি পাওয়ার হাফ। আশা করি বুঝতে পেরেছ, না বুঝার তো কোনো কারণ নাই। অনেকে বলবে স্যার এটা কোথার থেকে পেলো, মাথা খারাপ, স্যার কোথার থেকে পেলো?
স্যার দেখেন আমি কি বলেছি, আমি বলেছি 2 নং-এর ডেল এমটি বাই ডেল ওয়াই এবং এমটি এর মান বসিয়ে, তাহলে এই জায়গায় আমি কোনটা বসিয়ে দিলাম, এই পুরা মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে, এই পুরা মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে এইটা। আর ওয়াই এর জায়গায় ওয়াই লিখেছি, এমটি এর জায়গায় এইটা না বসিয়ে এইটা বসালাম, এই যে এইটা বসালাম, ওকে। আচ্ছা এখন দেখো একেবারে সহজ হয়ে গেছে, হাফ। একটু ভালো করে দেখো তো, এখন রুট ওভার বিআই বাই টুয়াইস আই, রুট ওভার বিআই বাই টুয়াইস আই, সেম সেম না, কাটাকাটি। একটা লবে আছে এই পুরাটা, আর এটা পুরাটা কি আছে, হরে আছে। এই যে ভগ্নাংশের না, এটা এটা হরে আছে, এটা লবে আছে, এই যে এই দুইটা কি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। বুঝতে পেরেছেন? এই জন্য আমি এই পোর্শনটা না লিখে এই পোর্শনটা লিখেছি, যাতে এইটার আর এইটা কাটাকাটি যায়। এরপর আপনারা তো সূচকের অঙ্ক করেছেন, সূচকের অঙ্ক করেছেন, সেই সূচকের অঙ্ক কি, যে ওয়াই আর ওয়াই, এইটাও লবে আছে, এটা লবে আছে, পাওয়ার যোগ হবে মাইনাস হাফ যোগ 1, এটার পাওয়ার মাইনাস হাফ, আর এই ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, মাইনাস হাফ আর 1 কি হবে, যোগ হবে, কারণ একই লাইনে থাকলে পাওয়ার যোগ হয়। আর এটা কোথায় আছে, হরে আছে, এটার পাওয়ার কি হবে, বিয়োগ হবে। আশা করি আমরা ভালো করেই জানি যে একই লাইনে থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। a to the power n into a to the power n, a to the power m plus n। এই যে এই দুটা বেচারা একই, এটাও লবে আছে, এটা লবে আছে, এই জন্য এটার পর মাইনাস হাফ আর এটার পর 1 কি হয়েছে, যোগ হয়েছে। আর যদি এইভাবে থাকে, যদি একটা উপরে একটা নিচে, তাহলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়, a to the power m minus n। তাহলে এটা উপরে এটা নিচে আছে, অর্থাৎ এইটার এটা পাওয়ার যোগ করার পর এই হাফ পাওয়ারটা কি করেছি, বিয়োগ করতে হবে, এই জন্য মাইনাস হাফ লিখেছি। আমাদের কাজ শেষ পর্যায়ে। এরপরে দেখো ই টু দি পাওয়ার ওয়াই এম টি সমান হাফ ওয়াই টু দি পাওয়ার 0। স্যার ওয়াই টু দি পাওয়ার 0 কেন লিখেছি, কারণ মাইনাস হাফ আর মাইনাস হাফ দুইটা মাইনাস থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। দুটো মাইনাস থাকলে কি করতে হয় স্যার, যোগ করতে হয়। তাই মাইনাস হাফ আর মাইনাস হাফ যদি যোগ করি কত হবে, হাফ হাফ যোগ করলে 1 হবে, আর আগে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস হাফ মাইনাস 1 আর প্লাস 1 কত হয়ে গেল, 0 হয়ে গেল। সুতরাং ইলাস্টিসিটি অফ ইনকাম না, ইলাস্টিসিটি অফ ইলাস্টিসিটি অফ ট্রানজাকশন ডিমান্ড ফর মানি রেসপেক্ট টু ইনকাম, মানে অর্থের চাহিদার আয় স্থিতিস্থাপকতা হলো, এটা একটু নিচে বসবে, ঠিক আছে, সমান কত, হাফ, সমান হাফ, মানে স্মলার দেন কত, 1, যেহেতু ওয়াই টু দি পাওয়ার 0 সমান 1। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই যে ওয়াই টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে রেজাল্ট কি হয়, 1 হয়। তো এইটার জায়গায় 1 লিখলাম। আর হাফ মানটা কি, হাফ মানটা হচ্ছে স্মলার দেন 1, হাফ মানটা কি, স্মলার দেন 1। তাহলে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি বোমলের, কার, বোমলের অর্থের লেনদেন জনিত চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান 1/2 হাফ বেরিয়েছে, যেটা হচ্ছে স্মলার দেন 1। এখন আমি আপনাদেরকে একটু কি করি বলি, সেটা কি, সেটা হচ্ছে ইলাস্টিসিটির মান যদি, কার মান, ইলাস্টিসিটির কি মান যদি 1-এর ছোট হয়, ইলাস্টিসিটির মান যদি কার ছোট হয়, 1-এর ছোট হয়। 1-এর ছোট কেন বলেছি, রেজাল্টটা হাফ বেরিয়েছে, ওয়াই টু দি পাওয়ার 0 সমান কিন্তু 1, তাহলে এখানে 1 বসালে 1 আর হাফ বসালে কত, হাফ, স্মলার দেন 1। ইলাস্টিসিটির মান যদি 1-এর ছোট হয়, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো এক্ষেত্রে আয় যে হারে বাড়ে, লেনদেন জনিত চাহিদা তার চেয়ে কম হারে বাড়ে। আয় যে হারে বাড়ে, লেনদেন জনিত অর্থের চাহিদা তার চেয়ে কি হয়, কম হারে বাড়ে। কারণ বোমলের অর্থের চাহিদা লেনদেন জনিত আয় চাহিদার স্থিতিস্থাপকতা 1-এর চেয়ে কম।
অর্থাৎ আয় যে হারে বাড়ে অর্থাৎ লেনদেনজনিত চাহিদা তার চেয়ে কম হারে বাড়ে, যেহেতু একের চেয়ে কম। আমরা অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো বমলের অর্থের চাহিদাতে আয় যদি 60% বাড়ে তার লেনদেনজনিত অর্থের চাহিদা কি হবে? তখন তুমি বলবা যে আয় যদি 60% বাড়ে তবে লেনদেনজনিত অর্থের চাহিদা বাড়বে, তবে 60%-এর চেয়ে কম বাড়বে। আমি তখন তোমাকে প্রশ্ন করব 60%-এর চেয়ে কম বাড়বে, এটা তুমি কিভাবে বললে? তখন এইটার উত্তর হচ্ছে, তুমি বলবা স্যার আমরা জানি বমলের লেনদেনজনিত অর্থের চাহিদার মানটা একের চেয়ে কি ছোট, চাহিদার স্থিতিস্থাপকতার মান আয়ের সাপেক্ষে একের চেয়ে কি ছোট আয়ের সাপেক্ষে, ফলে আয়টা যে হারে বাড়বে লেনদেনজনিত অর্থের চাহিদা তার চেয়ে কম হারে বাড়বে। 60% বাড়লে ওইটা 60%-এর চেয়ে কম হারে বাড়বে, এটা 50% হতে পারে, 40% হতে পারে। আমাদের এখানে রেজাল্ট কত আসছে? হাফ আসছে। অর্থাৎ আয় যদি 60% বাড়ে লেনদেনজনিত অর্থের চাহিদা 30% বাড়বে, অর্ধেক বাড়বে। আয় যদি 90% বাড়ে লেনদেনজনিত অর্থের চাহিদা 45% বাড়বে, অর্ধেক বাড়বে। কথা বুঝছো? যেহেতু হাফ এসেছে। আচ্ছা বাড়বে কেন, এটা কিভাবে বললাম? বাড়বে কেন এটা বুঝেছি কিভাবে? আবার যে লেনদেনজনিত অর্থের চাহিদা আয় স্থিতিস্থাপকতা, লেনদেনজনিত অর্থের চাহিদা আয় স্থিতিস্থাপকতার মান কি বেরিয়েছে? ধনাত্মক বেরিয়েছে। যেহেতু ধনাত্মক বেরিয়েছে এই জন্য আমরা বলছি আয় বাড়লে লেনদেনজনিত অর্থের চাহিদা তো অবশ্যই বাড়বে, তবে আয় যে হারে বাড়বে তার চেয়ে কম হারে বাড়বে। আর কথা বলছি না, শেষ। এখন আমার কাজ কি স্যার? এখন আমার কাজ হচ্ছে যে সুদের হারের সাপেক্ষে বমলের লেনদেনজনিত অর্থের চাহিদার স্থিতিস্থাপকতা বের করব। কার সাপেক্ষে স্যার বের করব? সুদের হারের কি সাপেক্ষে। ঠিক আছে, সুদের হারের সাপেক্ষে। এখন আমি কি করব জানো? অর্থের লেনদেনজনিত চাহিদা এইটা লিখবো। এইটা লিখে আমি এই দেখো আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে ওয়াইটাকে আমি রুটের ভিতরে রাখবো। কাকে? ওয়াইটাকে। কারণ সুদের হারের সাথে যখন আমি বের করব আমাকে তো আয়ের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে, ইন্টারেস্ট রেটের সাপেক্ষে। তাহলে আমি যার সাপেক্ষে অন্তর্কলন করব, আমি অন্তর্কলনে শিখিয়েছিলাম যে রুট ওভার বা কিউব রুট যদি থাকে তাহলে রুট ওভারটা উঠিয়ে দিলে ভালো হয়। তো যেহেতু আমি আয়ের সাপেক্ষে অন্তর্কলন করব এই জন্য আমি আইটাকে কি করলাম? রুট ওভারের বাইরে নিয়ে গেলাম এবং সেটা লিখলাম আই টু দি পাওয়ার মাইনাস হাফ। স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আমি আই টু দি পাওয়ার মাইনাস হাফ কেন লিখলাম? আগে তো ওয়াইকে বের করে লিখেছিলাম ওয়াই টু দি পাওয়ার হাফ, তা আয়ের ক্ষেত্রে কেন মাইনাস হাফ? কারণটা ব্যাখ্যা করি। আইও তো রুট ওভারের ভিতরে, আইও কার ভিতরে? রুট ওভারের ভিতরে। তাহলে আয়ের পাওয়ারটা কত হবে? হাফ হবে রুট ওভারের বাইরে গেলে। আর আইটা কোথায় আছে? হরে আছে। হর থেকে যদি লবে নিয়ে যাই তাহলে পাওয়ারের চিহ্নটা কি হয় স্যার? পরিবর্তন হয়। হর থেকে যদি লবে নিয়ে যাই পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে আয়ের রুট ওভারের বাইরে গেলে আয়ের পাওয়ারটা হাফ হবে, কিন্তু যখন লবে যখন নিয়ে গেছি এই জন্য প্লাস হাফটা কি হয়ে গেছে? মাইনাস হাফ হয়ে গেছে। এখন এটাকে আমি 1 নাম্বার দেব। এখন আসো যে আমার অর্থের লেনদেনজনিত চাহিদার স্থিতিস্থাপকতা কার সাপেক্ষে? সুদের হারের সাপেক্ষে। এখানে ইলাস্টিসিটি অফ ট্রানজাকশন ডিমান্ড ফর মানি রেসপেক্ট টু ইন্টারেস্ট রেট, সুদের হারের সাপেক্ষে। তাহলে দেখো যে ডেল ডির জায়গায় ডেল, অধীন চলকের জায়গায় এমটি, ডির জায়গায় ডেল, একাধিক স্বাধীন চলক যেহেতু আছে স্বাধীন চলকের জায়গায়। এখন সুদের হারের সাপেক্ষে না, অথবা এখানে কে বসবে? আই বসবে। এখানে স্বাধীন চলক বসবে, এখন কিন্তু সুদের হারের সাপেক্ষে, অথবা স্বাধীন চলকটা কি হবে? আই হবে। আর নিচে তো অধীন চলক কে আছে? এমটি আছে। লেনদেনজনিত অর্থের চাহিদা। এখন তুমি দেখো যেহেতু আমি এখানে সুদের হারের সাপেক্ষে অন্তর্কলন করব, তখন অপর স্বাধীন চলক ওয়াইটা কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। আর যখন ওয়াইটা স্থির হয়ে সুদের হারের সাথে যুক্ত থাকবে তখন এটা কি হয়ে যাবে? সহগ হয়ে যাবে। অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখতে হবে।
এখন আমি কি বলবো জানো, আমি বলবো যে এক নংকে সুদের হারের সাপেক্ষে অন্তর্কলন করে, আয়ের সাপেক্ষে অন্তর্কলন করে। আর দুটো প্রশ্ন যদি একসাথে আসে তাহলে এটা 1 নম্বর 2 নম্বর ছিল, এখন এটাকে 3 নাম্বার দেবা, এটাকে কয় নাম্বার দিবা, 4 নাম্বার দিবা, যদি দুটো প্রশ্ন যদি একসাথে আসে। ক্লিয়ার? যাক, আমি আলাদা ধরে বলছি। 1 নংকে সুদের হার আয়ের সাপেক্ষে একটু লিখতে হবে। 1 নংকে সুদের হার, এখানে কি লিখবা, ডট ডটে, সুদের হার আয়ের সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায়, অন্তর্কলন করে পাওয়া যায়। ঠিক আছে, অন্তর্কলন করে পাওয়া যায়। ও এটা 3 নাম্বার লিখেছিলাম, যদি একসাথে যদি আসে এটা 4 নাম্বার হবে, এটা 5 নাম্বার হবে। আসো তাহলে আমি যদি কার সাপেক্ষে অন্তর্কলন করছি, সুদের হারের সাপেক্ষে। ভালো কথা। সুদের হারের সাপেক্ষে যখন অন্তর্কলন করব, এক কাজ করি, পাওয়ার মাইনাস হাফটা আগে নিয়ে আসলাম, তাহলে এক লাইনটা কমে যাবে। এই কাজটা কিন্তু আমি এই আগের অঙ্ক করতে পারতাম, আগের অঙ্কে এক লাইন বেশি করেছি, ইচ্ছে করে দেখালাম যে এক লাইন বেশিও করতে পারি, এক লাইন কমও করতে পারি। যে সুদের হারের সাপেক্ষে অন্তর্কলন করছি, অর্থাৎ সুদের হারটা চলক, পাওয়ার মাইনাস হাফটা আগে এসেছে, আর এই পুরাটা কার সাথে আছে, চলকের সাথে যুক্ত আছে, মানে আয়ের সাথে, অথবা এরা সহগ যা আছে তাই আমি কি করেছি, লিখে ফেলেছি বিওয়াই, আর নিচে কত, টুয়াইস আই। এরপরে আমি কি লিখবো, আই টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 কত, -3/2, মাইনাস কত, 3/2। কেন -3/2 বলেছি, একেবারে সহজ, ওই যে বলেছি n-1, nটা কত, -হাফ, আর সূত্রের -1, দুইটা মাইনাস থাকলে কি করতে হয়, যোগ করতে হয়, আর চিহ্নটা কি বসে, মাইনাস। হাফ আর 1 যোগ করলে কত হয়, হাফ আর 1 মানে 1.5, মানে 1.5, মানে 3/2। এই যে এগুলো মুখে মুখে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই তো হয়ে গেল। এটাকে আমি কি নাম দিলাম, 3 নাম্বার, 3 নাম্বার দিলাম। ঠিক আছে, জি। এখন আমি কি লিখবো, যে 2 নঙে, কয় নঙে, 2 নঙে ডেল এমটি বাই ডেল আই এবং এমটি এর মান বসিয়ে পাওয়া যায়। কয় নঙে বলেছি, 2 নঙে, কার মান বসিয়ে, ডেল এমটি বাই ডেল আই, এই যে 2 নম্বরে ডেল এমটি বাই ডেল আই এবং এমটি এর মান, এমটি এর এই মানটা বসিয়ে কি পাওয়া যায়। তো বসাই, elasticity of transaction demand for money respect to I equal to, এইটার জায়গায় কত বসাবো, -হাফ বসাবো, তারপর কত বসাবো, √, বিওয়াই বাই কত, টুয়াইস আই, এরপরে আই টু দি পাওয়ার, সাবধান এটা কিন্তু √, এর বাইরে কিন্তু, বুঝতে পেরেছো, মাইনাস কত, 3/2 ইন্টু, এই পুরা কাজটা কার মান বসালাম বলো তো, এইটা বসালাম, যে এই জায়গাটা বসালাম কার মান, এইটার মান বসালাম, এই যে এইটার মান বসালাম, এই যে পুরাটা এখানে বসালাম। এখন দেখো যে আমার উপরে কত আছে, আই আছে, আমি আই, এই যে উপরে আই আছে, আই যা আছে কি করেছি তাই লিখেছি, আর এমটির মান এইটা না বসিয়ে এইটা বসাবো, √, বিওয়াই বাই টুয়াইস আই, বিওয়াই বাই টুয়াইস আই, আর লিখবো আই টু দি পাওয়ার -হাফ, আই টু দি পাওয়ার -হাফ। ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু এমটি, হরে এমটি, অতএব এই এমটির এই পুরা মানটা কোথায় বসবে, হরে, মানে এখানে বসবে, বসিয়ে দিলাম। এখন তোমরা একটু চেয়ে দেখো, এইটা হরে আছে আর এইটা পুরাটা লবে আছে, সো এরা কাটাকাটি, কেটে ফেললাম। ঠিক আছে, কেটে ফেললাম। এখন দেখো আমার রেজাল্টটা কি আসে। প্রথমে লিখবো -হাফ, এখানে আই হবে না, আই। ঠিক আছে, প্রথমে কি লিখবো, -হাফ লিখবো, এটা কাটাকাটি, এরপর আই টু দি পাওয়ার -3/2 লিখবো, আই টু দি পাওয়ার মাইনাস কত লিখবো, 3/2,
এইটা এটা একই লাইনে, এটাও লবে আছে, এটাও লবে আছে। এটা লবে আছে কিভাবে? এটার হরে কিন্তু 1 আছে, তো যেহেতু একই লাইনে আছে, গুণের আকারে আছে, অত পাওয়ার যোগ হবে -3/2। এই i এর পাওয়ারটা হচ্ছে 1, এটার সাথে 1 যোগ হবে। এই দেখো নিচে একটা i আছে, এই i এর পাওয়ারটা কত? -1/2। এটা কি হবে? বিয়োগ হবে। এটা বিয়োগ হলে কত হয়ে যাবে? +1/2 হয়ে যাবে। কেন স্যার? কারণ আমরা জানি যে নিচের পাওয়ারটা বিয়োগ হবে, তো -1/2টা বিয়োগ হলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +1/2 হয়ে যাবে। -1/2, এই -1/2টা লিখেছি। একটা ভালো করে লক্ষ্য করো তো, i⁴ এই 1 + 1/2 মানে কি? 3/2। কত? 3/2। +1 আর +1/2 যোগ করলে কত হবে? 3/2 আর -3/2, তো +3/2 আর -3/2 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। সুতরাং ইলাস্টিসিটি অফ i এমটি সমান -1/2, স্মলার দেন কত? আচ্ছা হ্যাঁ, এটা স্মলার দেন কত? 1। এই হাফ মানটা আমরা অ্যাবসলিউট ভ্যালুটা বলছি, স্মলার দেন 1। আচ্ছা একটা কাজ করি, আমি এখন স্মলার দেন 1 বলবো না, যেহেতু i⁴ ইকুয়াল টু কত? 1। হ্যাঁ, এক কাজ করি, এটা যেহেতু মাইনাস আছে এই জন্য মোড নিচ্ছি। সুতরাং মাইনাস আছে এই জন্য কি নিচ্ছি? মোড নিচ্ছি। মোড নিলে মাইনাস চিহ্নটা চলে যাবে, থাকবে কত? হাফ স্মলার দেন 1 ডট ডট কয় নাম্বার? এইটা হয়ে গেল 4 নাম্বার। তুমি বলতে পারো স্যার আপনি আগেরটা তো মোড নেন নাই, আগেরটা ধনাত্মক মান ছিল, মোড নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, এখন যেহেতু ঋণাত্মক মান আছে এই জন্য মোড নিয়েছে। আর আরেকটা কথা বলছি, ইলাস্ট্রিসিটিতে মোড নিলেও চলবে, না নিলেও চলবে। অনেক সময় আমরা ইলাস্টিসিটির মানটা গ্রেটার দেন 1 না স্মলার দেন 1, এইটা তার অ্যাবসলিউট ভ্যালুর উপর সিদ্ধান্ত নেই। যেমন -3 বেরোলে, ঠিক আছে, তুমি তো বলবা স্মলার দেন 1, কারণ -3 তো স্মলার দেন 1 না। আমরা ইলাস্টিসিটির ক্ষেত্রে তার অ্যাবসলিউট ভ্যালুটাকে হিসাব করি, অর্থাৎ মাইনাস মানটাকে হিসাব করি না, শুধু 3 হিসাব করি। 3টা হচ্ছে কি? 1-এর চেয়ে বেশি, তখন আমরা বলি গ্রেটার দেন 1। এই জন্য আমি কি করেছি, যে 1-এর চেয়ে বড় না ছোট সেটা বোঝার জন্য মাইনাস মানটাকে উঠানোর জন্য উভয়পক্ষে মোড নিয়েছি। মোড নিলে মাইনাস মানটা উঠে গেল, হাফ থাকলো, হাফটা হচ্ছে স্মলার দেন 1। এখন আসো আমরা কি সিদ্ধান্ত নিতে পারি। প্রথমে আসো যে অর্থের লেনদেনজনিত চাহিদা, বোমলের তত্ত্ব অনুযায়ী অর্থের লেনদেনজনিত চাহিদার সুদের হারের প্রেক্ষাপটে যে স্থিতিস্থাপকতা, এটার মান কি বেরিয়েছে? ঋণাত্মক বেরিয়েছে। অরিজিনালটা কি বেরিয়েছে? ঋণাত্মক। প্লিজ এখানে কিন্তু ধনাত্মক দেখে ধনাত্মক চিহ্ন বললে হবে না, কারণ তার প্রকৃত চিহ্নটা কি? তার প্রকৃত চিহ্নটা হচ্ছে ঋণাত্মক। যেহেতু বোমলের লেনদেনজনিত অর্থের চাহিদার স্থিতিস্থাপকতা সুদের হারের সাপেক্ষে কি বেরিয়েছে? ঋণাত্মক বেরিয়েছে, সেহেতু আমরা বলতে পারি যে সুদের হার বাড়লে লেনদেনজনিত অর্থের চাহিদা কমে যাবে। সুদের হার বাড়লে লেনদেনজনিত অর্থের চাহিদাটা কি? কমে যাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সুদের হার যদি বেড়ে যায়, তখন আমরা চাইব আমাদের যে সম্পদ যেটা, এটা বন্ডে রাখার জন্য, যেহেতু বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে, ফলে আমরা নগদ অর্থ হাতে কম রাখবো, লেনদেনজনিত অর্থের চাহিদাটা কমে যাবে। এই জন্য স্থিতিস্থাপকতার চিহ্নটা মাইনাস এসেছে। এরপরে দেখো আমাদের লেনদেনজনিত অর্থের চাহিদার সুদের হারের সাপেক্ষে অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে হাফ, যেটা স্মলার দেন 1। এর মানে সুদের হার যে হারে বাড়ে, অর্থের লেনদেনজনিত চাহিদা তার চেয়ে কম হারে কমে। দেখো সাবধান, আগে বলেছিলাম আয় যে হারে বাড়ে, অর্থের লেনদেনজনিত চাহিদা তার চেয়ে কম হারে বাড়ে, ওটা একইমুখী সম্পর্ক বলেছিলাম, যেহেতু ইলাস্টিসিটি ধনাত্মক ছিল। আর এখানে বলছি যে বিপরীতমুখী সম্পর্ক, যেহেতু তার অরিজিনাল চিহ্নটা মাইনাস, অর্থাৎ সুদের হার যে হারে বাড়বে, লেনদেনজনিত অর্থের চাহিদা তার চেয়ে
কম হারে কমবে। আমি তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করলাম আমি তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করলাম যে মনে করো সুদের হার 70% বৃদ্ধি পেয়েছে, তাহলে অর্থের লেনদেন জনিত চাহিদাটা কি হবে? তোমার আনসার হবে যে স্যার সুদের হার যদি 70% যদি কি হয় বাড়ে, তাহলে অর্থের লেনদেন জনিত চাহিদাটা হ্রাস পাবে এবং এটা 70%-এর চেয়ে কম হবে। এটা 60% হতে পারে, 50% হতে পারে, 40% হতে পারে। অর্থাৎ সুদের হার বাড়লে লেনদেনজনিত অর্থের চাহিদা হ্রাস পাবে, তবে হ্রাস পাওয়ার পরিমাণটা 70%-এর চেয়ে কম হবে। এটা 60, 50, 40 হতে পারে। আর আমাদের উদাহরণে যেহেতু এই যে স্থিতিস্থাপকতার মানটা 1/2 বেরিয়েছে, তো এই উদাহরণে আমরা বলতে পারি সুদের হার 70% বাড়লে অর্থের লেনদেনজনিত চাহিদা 35% কমবে। 35% কমবে যেহেতু হাফ। সুদের হার যদি 90% বাড়তো, তাহলে অর্থের লেনদেনজনিত চাহিদা তার অর্ধেক, যেহেতু হাফ বেরিয়েছে, 45% কমবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার বোমলের লেনদেনজনিত অর্থের চাহিদার 3 নম্বর ক্লাস নিয়েছি এবং এটা হচ্ছে শেষ ক্লাস। তাহলে আজকের ক্লাসে আমি কি আলোচনা করেছি? লেনদেনজনিত চাহিদার আয় স্থিতিস্থাপকতা। যেহেতু আয় স্থিতিস্থাপকতা ধনাত্মক, সেহেতু লেনদেনজনিত অর্থের চাহিদা, সেহেতু আয় বাড়লে লেনদেনজনিত অর্থের চাহিদাটা বাড়বে। আর যেহেতু লেনদেনজনিত অর্থের চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান 1-এর কম, সেহেতু আয় যে হারে বাড়বে অর্থের লেনদেনজনিত চাহিদা তার চেয়ে কম হারে বাড়বে। এরপরে আমরা আলোচনা করেছি বোমলের লেনদেনজনিত অর্থের চাহিদার সাথে সুদের হারের সম্পর্ক। সেখানে আমরা দেখেছি যে অর্থের লেনদেনজনিত অর্থের চাহিদার সুদের হারের সাপেক্ষে যে ইলাস্টিসিটি বের করেছি, তার অরিজিনাল চিহ্ন হচ্ছে ঋণাত্মক। এর অর্থ হচ্ছে সুদের হার বাড়লে অর্থের লেনদেনজনিত অর্থের চাহিদাটা হ্রাস পাবে। আর যেহেতু তার অ্যাবসোলিউট ভ্যালুটা স্মলার দেন 1, সেক্ষেত্রে সুদের হার যে হারে বাড়বে অর্থের লেনদেনজনিত চাহিদা তার চেয়ে কম হারে হ্রাস পাবে, বা সুদের হার যে হারে কমবে অর্থের লেনদেনজনিত চাহিদা তার চেয়ে কম হারে বাড়বে। সুদের হার কমলে লেনদেনজনিত অর্থের চাহিদা বাড়বে, তবে কম হারে বাড়বে। এখন বোমলের লেনদেনজনিত অর্থের চাহিদার সমালোচনা সহজ, তোমরা বই দেখে কি করবে, পড়ে নেবে। ঠিক আছে? আচ্ছা, এর ভিতরে কিছু সমালোচনা বলছি। যে আমরা দেখছি যে একজন মানুষ যে মনে করো মাস শেষে যে কি করলো, বেতন পেল, আয় সৃষ্টি হলো তার মাস শেষে তার শ্রম বা সেবা প্রদানের মাধ্যমে, সেটাকে সে ব্যাংকে রেখে দেয় এবং যে সে হয়তো 10 দিন পর পর উত্তোলন করছে, তাহলে 10 দিনের জন্য ছোট বন্ড থাকতে হবে, অর্থাৎ খুব কম সময়ের জন্য 10 দিন রাখলে সুদ পাওয়া যাবে, বা সে 7 দিন পর পর টাকা উঠাচ্ছে, তাহলে ব্যাংকে এমন বন্ডের অস্তিত্ব থাকতে হবে যেটা 7 দিন কি রাখলে কি পাওয়া যায়, সুদ পাওয়া যায়। তাই আসলে এই ধরনের স্বল্পকালীন সময়ের বন্ডের অস্তিত্ব কিন্তু খুবই কম। অর্থাৎ বন্ড হতে সুদ পেতে হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 1 মাস, অন্তত 1 মাস কি করতে হয়, অর্থ কি করতে হয়, রাখতে হয়। তো এই ধরনের স্বল্পমেয়াদী বন্ড যদি না পাওয়া যায়, তাহলে তো বোমলের অর্থের চাহিদা তত্ত্বটা কি হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। তবে মনে রাখবে যে বিভিন্ন দেশে কিন্তু আমি দেখিয়েছি যে 3 দিন বা 4 দিন যদি তুমি টাকা রাখো, তাহলেও তুমি ইন্টারেস্ট কি পাবে। এই সিস্টেমটা কি আছে, অর্থাৎ কম সময়ের জন্য বন্ড কি আছে। যাক, তাই এই যদিও এই কম সময়ের যে বন্ড নিয়ে যেখানে থাকবে না, সেখানে তত্ত্বটা কি হবে, যে প্রশ্নের কি হচ্ছে সম্মুখীন হবে। এরপরে যেটা হচ্ছে যে এখানে ধরে নেওয়া হচ্ছে
যে একজন ব্যক্তি যে একই হারে কি করে ব্যয় করে, অর্থাৎ প্রতিদিন সমান হারে ব্যয় করে, অর্থাৎ 1 তারিখেও 500 টাকা ব্যয় করে, 2 তারিখেও 500 টাকা ব্যয় করে, 3 তারিখেও 500 টাকা ব্যয় করে, এটা ধরে যেটা নেওয়া হয়েছে এটাও সমালোচিত হয়েছে না, যে মানুষের ব্যয় অভ্যাসটা কিন্তু যে প্রতিদিন একই হারে ব্যয় নাও করতে পারে, কোনোদিন বেশি করতে পারে, কোনোদিন কম করতে পারে। এক্ষেত্রে বোমেলের ব্যাখ্যা হচ্ছে আমি অ্যাভারেজ একটা কি করেছি ধরেছি, ক্লিয়ার। কিন্তু যারা সমালোচনা করেছেন তাদের বক্তব্য হচ্ছে না, প্রতিদিন এভাবে সমান ধরা হয়েছে, এটা তত্ত্বের একটা বড় কি দুর্বলতা। এরপর মনে করো মজুরি দেওয়ার পদ্ধতির উপর এই তত্ত্বটা কিন্তু নির্ভর করে, যে কোথাও 7 দিনে মজুরি দেওয়া হয়, কোথাও 15 দিনে, কোথাও ডেইলি মজুরি দেওয়া হয়, ঠিক আছে, কোথাও মনে করো যে মাসিক পদ্ধতিতে মজুরি দেওয়া হয়। যেমন মনে করো আমাদের দেশের শ্রমিকরা ডেইলি মজুরি পাচ্ছে, তো এখানে তো মনে করো যা পাচ্ছে তাই সে কি করছে, ব্যয় করছে, ব্যাংকে রাখার কি প্রশ্নই উঠে না। অর্থাৎ অনুন্নত দেশের প্রেক্ষাপটে তার তত্ত্বটার গ্রহণযোগ্যতা প্রশ্নের কি সম্মুখীন হয়। তো এইভাবে কিছু সমালোচনা আছে, তোমরা একটা বই দেখে তোমরা লিখে ফেলতে পারো, বা আমার কথা তো তোমরা কি করেছো শুনেছ। ইনশাল্লাহ সামনে টবিনের তত্ত্ব নিয়ে কি করবো আসবো, তো তোমরা ভালো করে কি করো দেখো। আমার মনে হয় না বোঝার কিছু নাই। আর আরেকটা কথা বলছি, যে অনেক সময় বলো স্যার পাই না, কি যেন বলে, সব ক্লাস তো পাই না। সব ক্লাসে পাবেন কিভাবে? সব ক্লাসে পেতে গেলে যারা সিস্টেম জানো তারা বিদায় নিতে পারো, যারা সিস্টেম জানো না একটু মন দিয়ে শোনো। তুমি কি করবা, একটু ইউটিউবের সার্চে গিয়ে, কোথায়, ইউটিউবের সার্চে গিয়ে অথবা গুগল সার্চে গিয়ে, তো ইউটিউবের সার্চে গেলে ভালো হবে, গিয়ে তুমি আকমল হুসেন HUSSAIN মালিহা লিখবে। আকমল হোসেন লিখলে আকমল হোসেন মালিহা চলে আসবে, এটা ক্লিক করবে। আর যে গুগল সার্চ করো তাহলে অনেকগুলো পেজ আসবে। তুমি কি করবা, যে ইউটিউবের যে লগো যেটা আছে ওইটাতে ক্লিক করবা। ক্লিক করার পর সরাসরি চ্যানেলের ভিতরে যেতে পারবে, অথবা যদি দেখো এই ধরনের একটা লগো আছে যেখানে একটা ছোট্ট মেয়ের ছবি আছে, যদি লগো পাও তাহলে এই লগোতে ক্লিক করবা। লগোতে ক্লিক করলে যখন দেখবা উপরে হোম দেখা যাচ্ছে, তারপরে ভিডিও দেখা যাচ্ছে, তারপরে প্লেলিস্ট কমিউনিটি, হ্যাঁ এইভাবে পাবেন। তখন বুঝবেন যে আপনি আমার চ্যানেলে প্রবেশ করতে পেরেছেন। প্রবেশ করে কিন্তু কাজ শেষ না, এই হোমে কিন্তু তুমি কারেন্ট ভিডিওগুলো পাবে। আর ভিডিওতে যদি ক্লিক করো তাহলে আমার সমস্ত ভিডিও 550-এর উপর হতে পারে, সেগুলো পাবে। সেখান থেকে কি প্রয়োজনীয় ক্লাস খুঁজে পাওয়া যাবে না। তুমি কি করবা, প্লে লিস্টে ক্লিক করবা। প্লে লিস্টে ক্লিক করার পর এখন তুমি দেখবা ফার্স্ট ইয়ার অনার্সের এই প্লে লিস্টের ভিতরে আরো অনেকগুলো ঘর আছে, যেমন ফার্স্ট ইয়ার ইকোনমিক্স, সেকেন্ড ইয়ার ইকোনমিক্স, থার্ড ইয়ার ইকোনমিক্স, ফোর্থ ইয়ার ইকোনমিক্স, মাস্টার্স, প্রিলি মাস্টার্স। তুমি মনে করো থার্ড ইয়ারের, তাহলে তুমি থার্ড ইয়ারের ইকোনমিক্সে আবার কি করবা, ক্লিক করবা। তখন কিন্তু তুমি থার্ড ইয়ারের ঘরে প্রবেশ করবে। থার্ড ইয়ার ইকোনমিক্সে ক্লিক করার পর তাও তো স্যার ভিডিও দেখে কিছু দেখতেছে, কিন্তু তো বাঁচতেছে না। বাঁচবে কিভাবে? তুমি তো থার্ড ইয়ারের ঘরে প্রবেশ করেছো, ওই ঘরেতে আরো ঘর আছে, ছোট ছোট ঘর। এখন তুমি দেখো ম্যাক্রো ইকোনমিক্স লেখা আছে, ওইটাতে ক্লিক করো। থার্ড ইয়ারের ম্যাক্রো ইকোনমিক্সে দেখবে ম্যাক্রো ইকোনমিক্সের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলে এসেছে। এবং দয়া করে ক্লাসগুলো ধারাবাহিকভাবে কি করবেন, দেখবেন, ধারাবাহিকভাবে দেখবেন, ঠিক আছে। আমি আস্তে আস্তে পুরাতন ক্লাসগুলো যেগুলো আছে এগুলোর ভিডিও কোয়ালিটি ভালো না, চেঞ্জ করব, ক্লিয়ার। ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন ম্যাক্রো ইকোনমিক্সের, তাহলে সমস্ত ক্লাস, যে ক্লাসটা দেখবেন সেই ক্লাসটাতে আবার ক্লিক করতে হবে, ঠিক আছে। যেটা দেখতে চান ওখানে ক্লিক না করলে বা টাচ মোবাইল হলে প্রেস না করলে কিন্তু ক্লাস দেখা যাবে না। এরপর তুমি দেখবা যে থার্ড ইয়ারের পরিসংখ্যান দেওয়া আছে, 90% কোর্স শেষ তোমার পরিসংখ্যানে। ক্লিক করে একেবারে সম্ভাবনার থেকে ধারাবাহিকভাবে কালীন শ্রেণী পর্যন্ত ক্লাস কি আছে দেয়া আছে।
এরপরে তুমি যদি থার্ড ইয়ারের যদি কি যেন বলে আন্তর্জাতিক অর্থনীতি, ওখানে মনে করো 23টা না 24টা ক্লাস দিয়েছি, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে ওগুলোর উপর ভিত্তি করে ওইটাতে ক্লিক করো, ধারাবাহিকভাবে কি করো ক্লাসগুলো কি করো দেখো, ঠিক আছে। আর কমিউনিটিতে যদি যাও ক্লিক করো, তাহলে ওখানে আমার যে বিভিন্ন পোস্টগুলো দেই বিভিন্ন সময় নিয়ে রিসেন্ট বক্তব্যগুলো থাকে। আর এরপরে অ্যাবাউট আছে, অ্যাবাউটে যদি যাও তাহলে আমার সম্পর্কে জানতে পারবে, আমার পরিচয় সম্পর্কে জানতে পারবে। সবাই ভালো থেকো, খুব কম সময়ের ভিতরে নেক্সট ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।